দর্শক, এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মাঝরাতের আয়োজনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা তাদের মূল্যবান মতামত জানান, বিশ্লেষণ করেন গুরুত্বপূর্ণ খবর। আজ আমাদের সঙ্গে 4 জন অতিথি আছে। দর্শক, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আছেন কানাডা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন শওকত আলী সাগর, সম্পাদক নতুন দেশ কানাডা। আছেন ডাক্তার আবুল হাসনাত মিল্টন, চেয়ারম্যান ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস। আছেন মহিউদ্দিন মোহন, সাংবাদিক, একই সঙ্গে যিনি রাজনীতি বিশ্লেষক। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর আজকের মাঝরাতের আয়োজনে। আমরা আলোচনায় যাব। কয়েকটি প্রধান শিরোনাম একটু জানাতে চাই, যেগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত হচ্ছে এখন পর্যন্ত 13 জন। আফগানিস্তান ছাড়তে মানুষের ঢল, বাংলাদেশিরা এখন পর্যন্ত নিরাপদে আছেন জানানো হয়েছে রাষ্ট্রদূতের পক্ষ থেকে। তাজিকিস্তানে যিনি আছেন, শিক্ষা প্রতিষ্ঠানে আবারও ছুটি বাড়ানো হচ্ছে। 11 সেপ্টেম্বর পর্যন্ত ছুটি, 15 অক্টোবর ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলার কথা বলা হচ্ছে। করোনা পরিস্থিতি যদি এখন যে অবস্থা আছে সে অবস্থায় থাকে, একই সঙ্গে যদি আরও উন্নতি হয়, এই দুটি বিষয় মূলত গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 15 আগস্ট দলের নেতা ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে 75 আওয়ামী লীগ সহ অনেকেরই ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বনিম্ন মৃত্যু 2 মাসের মধ্যে 102 জন মারা গেছে গত 24 ঘন্টায় করোনায়। একটি বড় সুখবর, স্বস্তির বিষয়। নতুন শনাক্ত হয়েছে 4698 জন, শনাক্ত হারও বেশ কমতের দিকে 13%। এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ডক্টর শফিউল আলম ভূঁইয়া, বিশ্ববিদ্যালয় খোলার তোড়জোড় আমরা দেখছি, পদক্ষেপ চলছে, এবং সেই জায়গায় একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে টিকা কেন্দ্র হবে, একই সঙ্গে প্রয়োজনে জেলাতেও টিকা কেন্দ্র করার কথা বলা হচ্ছে। করোনার যে পরিস্থিতি আপনি দেখছেন এখন, 13% করোনা সংক্রমণের হার, কতটা সম্ভব বলে মনে করেন বিশ্ববিদ্যালয় খোলা? টিকা গ্রহণের যে হার শিক্ষক এবং শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে, আমি মনে করি যে অক্টোবরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে চাইলে বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব, এবং বিশ্ববিদ্যালয়গুলো আমি মনে করি খোলা উচিত। কারণ হচ্ছে অনেক দিন ধরে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, এবং অনলাইন ক্লাস কোনোদিনই আপনার এই সামনাসামনি ক্লাসের বিকল্প হতে পারে না। আমরা একটা প্যান্ডেমিক চলাকালীন সময়ে একটা আপৎকালীন ব্যবস্থা হিসেবে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি বা অনলাইনে পরীক্ষা নিচ্ছি। তা আমার মনে হয় যে পরবর্তীতে সংক্রমণের হার যদি বাড়েও তখন আবার বন্ধের কথা চিন্তা করা যাবে, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে সকল বিশ্ববিদ্যালয়েরই উচিত হবে যে অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বিশ্ববিদ্যালয়গুলো খুলে পাঠক্রম শুরু করা। সেক্ষেত্রে আপনার সবাইকে একসাথে না ডেকে প্রথমে আপনার এই যে অনার্স ফাইনাল ইয়ার, মাস্টার্স ফাইনাল ইয়ারে যারা আছে, যাদের এখনো পরীক্ষা যদি না হয়ে থাকে, আবার অনেক অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্স ফাইনাল পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে অনলাইনে, তো যাদের হয়ে গেছে তাদেরকে তো আর টাকার দরকার নেই, কিন্তু যাদের হয়নি, মানে সিনিয়রদেরকে দিয়ে শুরু করে তারপর ক্রমান্বয়ে আপনার অন্যান্য ব্যাচগুলোকে নিয়ে আসা। বিশেষ করে যে ঝুঁকিপূর্ণ জায়গা যেটা, সেটা হচ্ছে যে হলগুলোতে ছেলে মেয়েদেরকে আসার ব্যবস্থা করা। তার জন্য অনেক প্রস্তুতিমূলক কর্মকাণ্ড আছে, কারণ হলে অনেক ধরনের সার্ভিস থাকে, সেই সার্ভিসগুলো পূর্ণ প্রতিষ্ঠা করা। কখনো কোথাও কোথাও হল হয়তো আপনার রিনোভেট করা দরকার হতে পারে, সেটা করা, এবং পাশাপাশি এই যে স্বাস্থ্যবিধিটা কিভাবে বজায় রাখা হবে সেইটার জন্য ছেলে মেয়েদের সাথে আলাপ করে প্রয়োজনে একটা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা, প্রত্যেক হলে হলে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে, এবং ক্যাম্পাসের জন্য একটা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে, এবং সেখানে স্বাস্থ্যবিধি মানার, ধরেন এই যে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার, মাস্কের ব্যবহার, সেইগুলো নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমি মনে করি অবশ্যই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া দরকার। তারপরে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার আলোকে আস্তে আস্তে আপনার কলেজ এবং স্কুলগুলো খোলা দরকার। কারণ এখন তো মোটামুটি আমাদের কাছে পরিষ্কার যে করোনা হয়তো খুব সহসাই আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। তাছাড়া ইতিমধ্যে আমাদের অনেক মানুষ সংক্রমিত হয়ে ভালো হয়েছেন, তারপরে টিকাও আসতে শুরু করেছে, টিকা অনেকেই নিয়েছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো শিক্ষকরা প্রায় অনেকেই টিকা নিয়েছেন, শিক্ষার্থীরাও অনেকে টিকা নিচ্ছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসেবটা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত 17,000 ছেলে মেয়ে টিকার জন্য রেজিস্ট্রেশন করেছিল। সেই 17,000-এর মধ্যে প্রায় 70-80%
অন্তত প্রথম ডোজ সম্পন্ন করেছে। ইউজিসি যেটি বলেছে যে ইউজিসির কাছে এখন পর্যন্ত যে তথ্য টিকার সেটি হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের 95% শিক্ষক টিকা নিয়েছেন বলে তারা জানেন। একই সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাত্র 35% টিকার আওতায় এসেছেন। আমি জি এই জায়গাটাই এই যে সময় আছে সামনে, বলা হচ্ছে যে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে টিকা নেওয়া এবং অক্টোবরের ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা, এই সময়ের মধ্যে সম্ভব সবাইকে টিকার আওতায় আনা? এবং এই যে যারা এখন টিকা নেন, আপনি যে তথ্যটি দিয়েছেন, যদি আমরা ক্যাম্পাসগুলোতে টিকা সেন্টার করা যায়, যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি আপনার টিকা কেন্দ্র স্থাপিত হয়, সেক্ষেত্রে সম্ভব। আর অনেক শিক্ষার্থী কিন্তু টিকার জন্য রেজিস্ট্রেশন করে আছেন, তাদের ডেট এখনো আসেনি। অনেক শিক্ষার্থী দিয়েছেন, আবার অনেকের ডেট আসেনি, তারা অপেক্ষা করছেন। তা আমার মনে হয় যে সেই ডেটগুলো যদি আসে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি টিকা কেন্দ্র হয়ে যায়, তাহলে তো আমার বিশ্বাস যে খুব অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্ভব। আমরাই তো দেখেছি যে বাংলাদেশে চাইলে দিনে আমরা অসংখ্য লোককে টিকা দিতে পারি, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা তো সেই তুলনায় খুবই কম। তো এটা সম্ভব। অনেক ধন্যবাদ। আমরা একটু কানাডায় যেতে চাই। স্বাগত আলী সাগর, আমি একটু কানাডার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা একটু জানতে চাই আপনার কাছে। বাংলাদেশে আমরা খুবই আশাবাদী নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠান, দীর্ঘ 1.5 বছর পরে এখন যে পদক্ষেপগুলো দেখছি তাতে আশাবাদী যে নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়। কানাডার বাস্তবতা এবং শিক্ষা কার্যক্রমের অবস্থা একটু জানতে চাই। সেপ্টেম্বর থেকে কানাডার শিক্ষাবর্ষ শুরু হয়। সেপ্টেম্বর থেকে কানাডার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আসলে ইন পার্সন ক্লাস শুরু হচ্ছে। অপশন রাখা হয়েছে যে যারা যদি কোনো অভিভাবক মনে করেন, বিশেষ করে হাই স্কুল, এলিমেন্টারি স্কুলগুলোতে কোনো অভিভাবক যদি মনে করেন যে তিনি তার সন্তানকে স্কুলে ইন পার্সন পাঠাতে তিনি নিরাপদ বোধ করছেন না, তিনি তার সন্তানকে অনলাইনে রাখতে পারবেন, এমন একটি অপশন রাখা হয়েছে। স্কুল খুলে দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে, প্রাধান্য হয়েছে, দেখেন কানাডাতে 12 ইয়ার্স প্লাস পপুলেশন, টোটাল পপুলেশনের 75% কিন্তু এখন ফুললি ভ্যাকসিনেটেড। সেখানে 12 বছরের নিচে যে বাচ্চারা, তাদেরকে যেহেতু কোথাও এখনো অ্যাপ্রুভাল দেওয়া হয় নাই, সেখানে তাদের টিকা দেওয়া হয়নি। কিন্তু যেটি হয়েছে, স্কুলগুলোতে ভ্যাকসিনেশন এবং টেস্ট দুটিরই ব্যবস্থা করা হয়েছে, যে স্কুলগুলোতে রাইট ওয়েতে যাতে টেস্ট করা যায়, এবং কারো যদি মনে হয় যে টিকা দেওয়া হয়নি, আরেকটি জিনিস হয়েছে যে বাধ্যতামূলক। দেখেন, এইসব দেশে কোনো একটি জিনিসকে বাধ্যতামূলক করা যায় না, রাষ্ট্রীয়ভাবে বলে দেওয়া যায় না যে তোমাকে এটি করতে হবে। কিন্তু স্কুলগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে, কোনো বিশ্ববিদ্যালয় অবশ্য বাকি আছে, কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে তাদের টিকা থাকতে হবে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যদি যায়, মানে ভিজিটরদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে যে তাদের ডাবল ডোজ ভ্যাকসিনেশন হয়েছে তার প্রমাণ তাদেরকে আগে দেখাতে হবে। এবং প্রাইমারি স্কুলগুলোতে আরো একটি বিষয় থাকে যে ভেন্টিলেশন, বাইরে থেকে বাতাসটা আসবে এবং বাইরে চলে যাবে। যেহেতু নিচের দিকের বাচ্চারা, তাদের মাস্ক পরতে হবে, কিন্তু তাদের যেহেতু ভ্যাকসিনেশনটা হয়নি, সেখানে কৃত্রিম ভেন্টিলেশন $65 মিলিয়ন এডিশনাল ইনভেস্টমেন্ট করা হচ্ছে, যাতে সেখানকার মানে বাতাসটাকে পিউরিফাই করে সেখানে কোন ধরনের ভাইরাসটা ক্লাসের ভিতর থাকতে না পারে। ফলে মেসিভ প্রিপারেশন নিয়ে আসলে স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। সংক্রমণের হারটা এখন কেমন? সংক্রমণের হারটা একটু বলবেন? সংক্রমণের হার এখন আসলে কানাডা সংক্রমণের হার নিয়ে খুব বেশি চিন্তা করে না, যদিও অফিসিয়ালি বলা হচ্ছে যে কানাডাতে এখন 4th ওয়েভ চলছে। কিন্তু কানাডা চিন্তা করে না এই কারণে, যেহেতু তাদের হাসপাতালের উপর তেমন কোনো চাপ নাই, এবং হাসপাতালে যারা যাচ্ছে, খুব অল্প সংখ্যক হাসপাতালে যাচ্ছে, সেগুলো হচ্ছে যাদের ভ্যাকসিন হয়নি, তারা কেবলমাত্র তাদেরকে হাসপাতালে যেতে হচ্ছে। কিন্তু ভ্যাকসিন নেওয়া হয়েছে তাদের হাসপাতালে যাওয়ার সংখ্যা কম, এবং মোস্টলি হাসপাতালের আইসিইউ গুলো খালি। ফলে সরকার কিংবা আমাদের তো বেসিক্যালি সিদ্ধান্তটি নেয় আমাদের চিকিৎসকরা বলছেন যে তারা যেহেতু কোনো ওরি ফিল করছেন না, তারা কোনো চাপ বোধ করছেন না এই মুহূর্তে হাসপাতাল নিয়ে, চিকিৎসা ব্যবস্থা নিয়ে, স্বাস্থ্য সেবা নিয়ে। ফলে 4th ওয়েভ বলা হলেও সেটিকে নিয়ে খুব বেশি উদ্বিগ্ন কেউ হচ্ছে না। জি, অনেক ধন্যবাদ। মহিউদ্দিন মোহন আসতে চাই। মহিউদ্দিন মোহন, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম। বিশ্ববিদ্যালয় খোলার যতটা গুরুত্ব আমরা দেখছি, এখন পর্যন্ত সেই জায়গায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক খোলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই। বলা হয়েছে, এর আগে যতটা বলা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন যত দ্রুত সম্ভব খোলার জন্য, এবং এর আগে শিক্ষামন্ত্রী বলেছেন যে করোনা সংক্রমণের হার 5%, এই বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছিলেন। এখন বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে। সব শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক সবাই টিকার আওতায় এলে, এবং বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় সবার আগে সবাইকে টিকার আওতায় আনতে পারবে, অন্তত প্রথম ডোজ
সে বিশ্ববিদ্যালয় আগে খুলতে পারবে, হলও খুলে দিতে পারবে। কতটা আশাবাদী আপনি? ধরুন, আমি অবশ্যই আমার আশাবাদে কিছু খুব একটা কি যায় আসে, সিদ্ধান্ত নিবেন তো কর্তা ব্যক্তিরা, যে বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, হাই স্কুল, প্রাইমারি স্কুল এগুলো খুলবেন যারা, সিদ্ধান্তটা তারা নেবেন। আমরা কিন্তু বহুবার, এমনকি আপনাদের এই প্রোগ্রামেও আমরা বলেছি বহুবার অনেকে, যে সব কিছু যেখানে খোলা সেখানে কলেজ, বিশ্ববিদ্যালয় তথা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হচ্ছে কোন যুক্তিতে? হ্যাঁ, একটা যুক্তি আছে যে সংক্রমণ ঘটতে পারে, শিশুরা স্কুলে গেলে, শিশু বলতে হাই স্কুল পর্যন্ত শিশু কিশোর স্কুলে গেলে, তার কারণ তারা অতটা স্বাস্থ্য সচেতন না। বিশ্ববিদ্যালয়ের জন্য আমি চিন্তা করি না, এই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি ছাত্রই স্বাস্থ্য সচেতন। তাদেরকে যদি বলা হয় তোমরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে যাবে, হলে থাকবে, বাইরে বেরোবে না, তারা কিন্তু মানবে, কারণ তারা শিক্ষিত এবং সচেতন। কিন্তু স্কুলের ছেলেরা তারা স্বাস্থ্যবিধি সম্পর্কে অতটা সচেতন থাকবে না। শুধু তাদের মানে স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, এবং সেখানে স্বাস্থ্যবিধি যাতে ওরা পালন করে ঠিক মতো সেটা এনশিওর করতে হবে, এবং সেটা এনশিওর করতে পারবেন কারা? শিক্ষকরা। সুতরাং স্কুলের শিক্ষকদেরকে আগে টিকার আওতায় আনতে হবে, তাদের দুটো ডোজই দিয়ে ফেলতে হবে যেভাবেই হোক। সরকার যদি ইচ্ছা করে, আমি তো মনে করি 7 দিনের মধ্যে সারা বাংলাদেশের শিক্ষক আছেন স্কুলের, কলেজের, তাদেরকে টিকার আওতায় নিয়ে আসা কোনো ব্যাপার না। যদি ক্র্যাশ প্রোগ্রাম চালু করতে হবে, ক্র্যাশ প্রোগ্রাম এটাকে বলতে হবে। এটা করা হলে শিশু যারা আসবেন, কিশোর যারা আসবেন স্কুলে, শিক্ষার্থী, তাদেরকে মাস্ক পরতে বাধ্য করা হবে, এবং তাদেরকে যদি শিক্ষকরা বলেন তোমাকে মাস্ক পরতেই হবে, দূরত্ব রেখে বেঞ্চে বসতে হবে। এবং আমরা এটাও কিন্তু বলেছি বারবার যে প্রয়োজনে 2 শিফটে স্কুলগুলো চালানো হোক, যাতে শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিতির সংখ্যা স্কুলে এক এক শিফটে কম হয়, যাতে একটি বেঞ্চে যেখানে 3 জন বসে সেখানে 2 জন বসবে। তার ফলে ওই যে সোশ্যাল ডিস্টেন্স যে কথাটা বলা হয়, এটা আসলে হলো শারীরিক দূরত্ব, এই শারীরিক দূরত্বটাও বজায় থাকবে। আর ছেলে মেয়েরা যখন স্কুলে প্রবেশ করবে, তখন গেটের সামনে যদি আপনি সাবান পানি রাখেন হাত ধোয়ার জন্য এবং স্যানিটাইজার রাখেন, তাহলে তারা সেটা ব্যবহার করেই স্কুলে ঢুকবে। একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে মহিউদ্দিন মোহন, এখন তো সংক্রমণের হার 13%, এটি কোনো ফ্যাক্টর কিনা? আমি মনে করি না, কারণ আমাদের যখন সংক্রমণের হার 20% ছিল, তখন আমরা শপিং মল গুলো খুলে দিয়েছিলাম, এবং সেই শপিং মল গুলোতে বাবা মায়ের সাথে শিশুরা গিয়েছে উইদাউট এনি মাস্ক, কোনো মাস্কও নাই অনেকের, গিয়েছি। ওটা যদি করতে পারি, আমার শিক্ষার বেলায় কেন আমরা এই রেস্ট্রিকশনটা রাখবো? ছেলে পেলে গুলো কি অবস্থা জানেন? আমার বাসার আশেপাশে কতগুলো শিশু আছে যারা স্কুল গিং বয়, তারা করে কি টেলিকনফারেন্স করে প্রত্যেকদিন বিকালে, এক এক বিল্ডিং এর বারান্দায় দাঁড়ায়, এক এক তলায় তারা পরস্পরের মধ্যে কথাবার্তা বলে। আমি একদিন জিজ্ঞেস করলাম, তোমরা এইভাবে কথা বল কেন? আঙ্কেল কি করব, স্কুল নেই, স্কুলে যাওয়া হয় না, সময়টা আমরা ব্যয় করবো কিভাবে? এই যে ওরা যে স্কুলে যাচ্ছে না, পড়াশোনা করতে পারছে না, এটা কিন্তু ওদের মধ্যে একটা ওই পড়াশোনার মানসিকতার মধ্যে মরিচা পড়ে যাচ্ছে। এটা কিন্তু ভবিষ্যতে ওদের জন্য ক্ষতিকর হবে। তার শিশুদের যে আপনার মনস্তাত্ত্বিক গড়, এটা কিন্তু প্র্যাকটিসের মধ্যে না থাকলে ওরা কিন্তু অনেক সময় অলসতার মধ্যে পড়ে যাবে। সুতরাং এই দিকটা বিবেচনা রেখে ওদেরকে পড়াশোনার মধ্যে রাখার জন্য অনতি বিলম্বে স্কুলগুলো খুলে দেওয়া উচিত, স্বাস্থ্য সুরক্ষার। অনেক ধন্যবাদ ডাক্তার আবুল হাসনাত মিল্টন। যেটি জানতে চাচ্ছিলাম, শেষ প্রশ্ন করেছিলাম মহিউদ্দিন মোহন, আপনার কাছে একই প্রশ্ন একটু রাখতে চাই। বাংলাদেশের যে করোনা বাস্তবতা, আমিও চাই যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাক, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সবাই চান যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাক, মানে সবচেয়ে বিপর্যস্ত শিক্ষা খাত। কিন্তু এই জায়গাটাই মানে সংক্রমণের হার কোনো বাধা বলে মনে করেন কিনা? মানে এই বাস্তবতায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা আসলেই কতটা স্বস্তিকর হবে? জি, ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অন্যান্য জায়গার যেটা তফাৎ, সেটা হলো যে একটা সীমিত জায়গায় অনেক মানুষ একসাথে অনেকক্ষণ সময়ের জন্য থাকছে, সুতরাং এই শর্ত পূরণ হলে সেখানে সংক্রমণের হার কিন্তু স্বাভাবিক অবস্থার থেকে বেড়ে যায়। $65 মিলিয়ন খরচ করে ভেন্টিলেশন ইনক্রিজ কেন করা হচ্ছে?
কারণ স্কুলের ওই জায়গায় সংক্রমণের হার বাড়ে। যেটা আমরা করতে পারতাম যে আমরা অঞ্চল ভিত্তিক সিদ্ধান্ত নিতে পারতাম, যেখানে করোনা নেই সেখানেও স্কুল বন্ধ, যেখানে করোনা আছে সেখানেও স্কুল বন্ধ। সুতরাং আমার মনে হয় যে এই জায়গাটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। 13% করোনা সংক্রমণের হার রেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখাটা জনস্বাস্থ্যের দিক থেকে কিন্তু দুঃসাহসিক একটা ব্যাপার। করোনার অনেকগুলো ফ্যাক্টর আছে, এটা কিন্তু মানে একটা দিক দিয়ে আপনি সিদ্ধান্তটা নিতে পারেন না। একদিক দিয়ে হলো শিশুরা কম আক্রান্ত হয়, শিশুরা আক্রান্ত হলে সেটার সিভিয়ারিটি বেশি না। ডেল্টা স্ট্রেইন, গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটা শিশুকে আইসিইউতে নিতে হয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে একদম উপেক্ষা করা যাবে না। আমি প্রফেসর শফিউল আলম ভুঁইয়া সাহেবের সাথে কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং পড়াই, যদি প্রযুক্তিগত সাপোর্ট ঠিক থাকে তাহলে অনলাইন শিক্ষা এটা যদি আমরা একবার অভ্যস্ত হই, আপনি কিন্তু ক্লাসরুমে ছাত্রছাত্রী আনতে পারবেন না। আমি আমার 13 বছরের অনলাইন এবং অফলাইন দুই মোডের শিক্ষার অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা থেকে বলছি যে বর্তমান পৃথিবীর বা আগামী পৃথিবীর শিক্ষার বাস্তবতা হলো অনলাইন পোস্ট গ্রাজুয়েট এডুকেশনে। এটা এত ফ্লেক্সিবিলিটি দেয়, আমাদের ছাত্ররা তারা সবকিছু করছে, কাজ করছে, এখানে তো 13 বছর থেকেই কাজ শুরু করে দেয় না, কিন্তু একেবারে উন্নত বিশ্বের সঙ্গে তুলনা করে তো খুব বেশি লাভ কি এখন বাংলাদেশে কি সেই বাস্তবতা আছে অস্ট্রেলিয়া কানাডার সঙ্গে বাংলাদেশের তুলনা করা? এবং এই যে শুরু থেকে 1.5 বছর ধরেই আমরা অনলাইন ক্লাসের কথা শুনছি, কিন্তু সেই জায়গায় খুব বেশি অগ্রগতি হয়েছে বলে মনে হয় না। প্রযুক্তিগত সাপোর্ট গুলা সেগুলো কি আমরা ব্যবহার করছি কিনা? অনলাইন মানে জাস্ট এরকম একটা জুম নিয়ে ক্লাস করলাম না। অনলাইন এডুকেশনের জন্য আলাদা সফটওয়্যার আছে এবং সেখানে অডিও ভিজুয়াল এত অপশন আছে এবং স্টুডেন্ট টিচার ইন্টারাকশনের এত সুযোগ আছে। আমি বলছি না যে এখনই সেটা করতে হবে, কিন্তু সেই জায়গার দিকে আমাদের দৃষ্টি থাকা খুব জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আমি কিন্তু শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির উপরে অনেক আস্থা রাখি, কারণ তিনি একজন চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি রাজনীতিবিদ না হলে হয়তো আন্তর্জাতিক মানের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হতেন। সুতরাং তার যে এই হেলথ কনসার্ন, পাবলিক হেলথ কনসার্ন, এটাকে কিন্তু পুরো উপেক্ষা করা যাবে না। সুতরাং আমরা আশা করছি যে ডেল্টা স্ট্রেইনের যে অ্যাটাকটা বাংলাদেশে, সেটা ইজ অলমোস্ট ওভার। আমরা কিন্তু এখন এটা কমতে দেখবো। আমরা আশা করি মিড সেপ্টেম্বরের মধ্যে এটা একটা আরো সহনীয় পর্যায়ে চলে আসবে। আরেকটা স্ট্রেইন যদি না আসে, আর টিকা যদি আমরা বাড়াতে পারি, টিকা এবং মাস্ক এই দুটাই কিন্তু আমাদের হাতে এখন অস্ত্র। টিকা তো আসছে, যতটা চাচ্ছি ক্রাশ প্রোগ্রাম করার কথা বলছেন মোহন ভাই, সেটা স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, কিন্তু টিকা সরবরাহের উপরে সেটা নির্ভর করে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে অনেকগুলো বিষয় বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিক, এটা তো আমরা সবাই চাই, কিন্তু সেই খোলাটা যেন বিপদের কারণ না হয় বা সার্ভিলেন্সের জায়গা থাকবে, যে বিপদের কারণ হলেও যেন আমরা আবার একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি। অনেক ধন্যবাদ। যদি সায়েন্স বেসড ডিসিশনটা নেই। জি, অনেক ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই ডক্টর শফিউল আলম ভাই আপনার কাছে। ডক্টর শফিউল আলম ভাই, মানে এখন যত সংখ্যক শিক্ষার্থী প্রত্যেক ক্লাসে এখন আছে, সেই সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে ক্লাসের পরিকল্পনা হচ্ছে? আপনারা শিক্ষক হিসেবে কোনটাকে বেশি প্রিফার করেন? 1-2 নম্বর হচ্ছে হলগুলোর যে বাস্তবতা, সেই জায়গায় স্বাস্থ্যবিধি মেনে হলগুলো পরিচালনা কতটা স্বস্তিকর হবে বলে মনে হয়? দুটি জায়গায় যদি একটু বলেন, কতটা সহজ কঠিন? যেমন ধরেন ডক্টর মিল্টন যেটা বললেন যে অবশ্যই অনলাইন শিক্ষার অনেকগুলো সুবিধা আছে, আবার বাংলাদেশের বাস্তবতায় সবাই এই সুবিধাটা আবার নেই। কারণ হচ্ছে অনেক ছেলে মেয়েকেই আপনার এই অনলাইন এডুকেশনের মধ্যে আমরা আনতে পারিনি। কিছু কিছু জায়গায় নেটওয়ার্কের সমস্যা আছে, কারো কারো ডিভাইসের সমস্যা। আবার সারা পৃথিবীতেই এখন কনসার্ন, অস্ট্রেলিয়াতেও আমি দেখেছি, ইউকে এবং আমেরিকাতে। কারণ শিক্ষাটা তো শুধু শিক্ষক ছাত্রের ইন্টারাকশন না, ওইখানে ছাত্রদের মধ্যে ফিজিক্যাল ইন্টারাকশন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকে। তো সেইগুলোকেও আমাদেরকে বিবেচনায় নিতে হবে। পাশাপাশি আবার স্বাস্থ্য ঝুঁকির বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য আমি আমার প্রারম্ভিক বক্তব্যে যেটা বলেছিলাম সেটা হলো
যে এই জন্য কিন্তু আমরা প্রথমেই সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার ব্যাপারে আগ্রহী না। আমরা চাচ্ছি যে আপনার ব্যাচ বাই ব্যাচ, যে প্রথমে ধরেন আমি যেটা বলছিলাম যে আমাদের আন্ডার গ্রাজুয়েটের যে টার্মিনাল ইয়ার, যেটা 4th ইয়ারের ছেলে মেয়েদেরকে যদি আমরা নিয়ে আসি হলে, এবং মাস্টার্সের ছেলে মেয়েদেরকে যদি আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু এই যে হলগুলোতে, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোতে তো আপনার অনেক ছেলে মেয়ে একটা রুমে গাদাগাদি করে থাকে, এটা হলো আমাদের বাস্তবতা। যেখানে অস্ট্রেলিয়া বা কানাডাতে একটা রুমে একটা ছেলে বা একটা মেয়ে থাকে, আমাদের এখানে একটা রুমে দেখা যায় যে 8 থেকে 10 জন থাকে কোনো কোনো রুমে। তো সেই রকম একটা পরিস্থিতিতে সব ছেলে মেয়েকে যদি আমরা একসাথে ক্লাসের জন্য নিয়ে আসি, তাহলে এটা সম্ভব না, কারণ তখন করোনা সংক্রমণ ছড়িয়ে পড়বে, এবং ছড়িয়ে পড়লে পরে ধরেন একটা বিশ্ববিদ্যালয়ে যদি 500 স্টুডেন্ট কোনো কারণে সংক্রমিত হয়ে যায়, তাহলে এটা কিন্তু আরেকটা প্যান্ডেমিক। তো সেই জন্যে আমাদেরকে এই যে ব্যাচ বাই ব্যাচ আনতে হবে। আর এই যে আমরা অনেকেই হয়তো বলি যে স্কুল কলেজ কেন বন্ধ থাকবে, অন্যগুলো সব খোলা, এটা কেন বন্ধ? অন্যগুলো কিন্তু খোলা হয়েছে বাধ্য হয়ে। আর স্কুল কলেজ যদি এখন খুলে দিই, আমি জানি না কতজন গার্ডিয়ান তার ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে রাজি হবে। কারণ আমি অনেক গার্ডিয়ানের সাথে কথা বলেছি, আমি নিজে একজন গার্ডিয়ান, আমার ছেলে অনলাইনে স্কুলে ক্লাস করে। আমি তো চাইবো যে করোনা সংক্রমণ একবারে 5-এর নিচে নেমে আসার পরে আমি চিন্তা করব আমার ছেলে ফিজিক্যালি স্কুলে যাবে কিনা। এই যে এখানে সাগর সাহেব যেটা বললেন, ধরেন আমি তো কানাডাতে, আমি নিজেও অনেক বছর ছিলাম, সারা কানাডাতে আপনি খুঁজে হয়তো 100টা করোনা রোগী যদি পান, তাহলে কিন্তু কানাডিয়ান গভর্নমেন্টের মাথা খারাপ হয়ে যাবে যে 100টা করোনা রোগী পাওয়া গেল এই অন্টারিও প্রভিন্সে বা ব্রিটিশ কলম্বিয়াতে। কানাডিয়ান গভর্নমেন্টের মাথা খারাপ হয়ে যাবে। বা অস্ট্রেলিয়াতে যেটা হয়, বা নিউজিল্যান্ডে যেটা হয়, একজন সংক্রমিত হলে ওরা লকডাউনের ঘোষণা দিয়ে দেয়। তো কিন্তু আমাদের দেশের বাস্তবতায় সেটা সম্ভব না, তাই বলে আবার আমরা সব খুলে দিতে পারি না। কারণ ছেলে মেয়েদেরকে, শুধু ছেলে মেয়েরা যে আক্রান্ত হবে তা না, তারা কিন্তু এই সংক্রমণটাকে বাড়িতে নিয়ে আসবে, বাড়িতে বয়স্ক অভিভাবকরা আক্রান্ত হবে তাদের মাধ্যমে। তো আমাদের স্কুলগুলোতে কানাডার মতো আমাদের সেই সামর্থ্য নাই যে আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করব। আমাদের স্কুলগুলোও কিন্তু সেখানে ছেলেমেয়েরা গাদাগাদি করে পড়ে। তো সব স্কুলের ইনফ্রাস্ট্রাকচার একরকম না, এবং অনেক স্কুলের ইনফ্রাস্ট্রাকচার দুর্বল। আবার আমাদের একটা কনসার্নের জায়গাও হচ্ছে যে হ্যাঁ, এই ছেলেমেয়েরা তো বিপদগামী হচ্ছে, পড়াশোনা থেকে তাদের দূরে সরে যাচ্ছে, নানা ধরনের সামাজিক সমস্যা হচ্ছে। যে তো সবগুলোকে বিবেচনায় নিয়ে কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে জীবনকে হুমকির মুখে ফেলে শিক্ষা প্রতিষ্ঠান চালানো যাবে না, কিন্তু ধাপে ধাপে আমাদেরকে চালাতে হবে, ওপেন করতে হবে। কারণ বিশেষ করে বাংলাদেশই বোধহয় স্বল্প কয়েকটা দেশের মধ্যে অন্যতম যারা একেবারে পুরোটা সময় স্কুল বন্ধ রেখেছে। তো তবে কিছু কিছু স্কুলে অনলাইনে পড়াশোনা হয়েছে, বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পুরোদমে অনলাইনে পড়াশোনা চলছে। তারপরে যে সমস্ত স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচার ভালো, শিক্ষকদের আপনার অ্যাক্সেস আছে, ডিভাইসে ছেলে মেয়েদের অ্যাক্সেস আছে, সেগুলোতে অনলাইনে ক্লাস হয়েছে। কিন্তু অনেক স্কুল কলেজে সেইভাবে অনলাইনে ক্লাস দেওয়া সম্ভব হয়নি। টেলিভিশনের মাধ্যমে দূর শিক্ষণের মতো করে কিছু ভিডিও আপলোড করে দিয়ে তাদেরকে, বা ক্লাসের অ্যাসাইনমেন্ট দিয়ে তাদেরকে এক ধরনের শিক্ষার মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে। আমাদের শিক্ষা খাত যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেটা আমাদেরকে মেনে নিতে হবে। কারণ হচ্ছে যে আমরা একটা মহামারীর মধ্যে খুব বেশি কিছু করারও নেই, মহামারীকালীন সময়ে খুব বেশি কিছু করার নাই আসলে আমার। জি, অনেক ধন্যবাদ। আমি আবার একটু যেতে চাই স্বাগতের সাগর আপনার কাছে। স্বাগতের সাগর, বাংলাদেশের এখন যে অবস্থা করোনা বাস্তবতা, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। গত 24 ঘন্টায়, অনেকদিন পর, প্রায় 2 মাস পর 102 জন মারা গেল, এবং 28 জন সেই দিনে 104 জনের মৃত্যু হয় প্রায় 2 মাস আগে। সেই জায়গায় আমরা সংক্রমণের হার দেখছি 13%, 13.77, একটু কমছে অনেকদিন ধরে, 30 থেকে এখন কমতে 13.77% নেমেছে। মানে আমরা কি আসলেই নিচের দিকে, খুব স্বস্তিকর অবস্থায় যাওয়ার পর্যায়ে এখনো আছে কিনা, যে সংক্রমণের এখন যে রেশিও দেখছেন মনে হয়? এই বিষয়টা আসলে দেখেন, আমি তো জেনারেলিস্ট মানুষ, সাধারণ মানুষ। আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞদের যেসব কথাবার্তা আমরা পত্রপত্রিকায় করি, বা আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে মেজারমেন্টটা করেন, আমি ঠিক সেই পড়াশোনার জ্ঞান থেকে আমি যদি এভাবে বলি যে সাধারণত জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বা চিকিৎসকরা এইসব বিষয়ে তারা আগে দেখতে চান
তার হাসপাতালের ব্যবস্থার উপর চাপ পড়ছে কিনা। হাসপাতাল ব্যবস্থার উপর যদি চাপ না পড়ে তাহলে কিন্তু আপনি সংক্রমণের হার যদি আরো বেশি বেড়েও যায় সেটা নিয়ে কিন্তু খুব বেশি সাধারণত উদ্বিগ্ন হয় না। কেন উদ্বিগ্ন হয় না? কারণ এটি এমন একটি বিষয়, এই ভাইরাসটি এমন একটি ভাইরাস, এই ভাইরাস আপনাকে সংক্রমিত করবে, আবার সে আপনার শরীরের সঙ্গে ফাইট করে সে নিজে মরে যাবে, চলে যাবে। কিছু সংখ্যক লোককে হাসপাতালে পাঠাবে, কিছু সংখ্যক লোককে আইসিইউতে পাঠাবে। এখন হাসপাতাল, দেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি এই অংশটুকু অ্যাবজর্ব করার মতো ক্ষমতা রাখে, সক্ষমতা রাখে, তখন কিন্তু আর উদ্বিগ্ন হওয়ার কারণ থাকে না। ফলে আমাদের দেখতে হবে যে বাংলাদেশের যদি হাসপাতালে চাপ না পড়ে, আইসিইউতে চাপ না পড়ে, যদি সামগ্রিকভাবে মানুষ অসুস্থ হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, ঘরে থাকছে, ঘরে থেকে সাধারণ চিকিৎসা নিয়ে ঠিক হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। উদ্বিগ্ন আমরা তখনই হব যদি হাসপাতালের উপর চাপটা বেড়ে যায় তখন। এবং সেই কারণেই কিন্তু আমরা এই যে লকডাউনের কথা বলি বা সামাজিক দূরত্বের কথা বলি, স্কুল বন্ধ রাখার কথা বলি, সেগুলো কিন্তু করা হয়, সেগুলো কিন্তু আইডিয়াল, এই চিন্তাটা এসেছে এই কারণে যাতে চিকিৎসা ব্যবস্থাটাকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা যায়, প্রয়োজনীয় চিকিৎসাটা মানুষকে দেওয়া যায়, সেই কারণে। জি, মানে আমি এটার মানে কি তো আর নিশ্চয়ই খুব স্বস্তিকর অবস্থায় থাকার সুযোগ নেই, সতর্ক অবস্থা। এখন আমরা দেখছি যে মাস্ক পরার প্রবণতা মানুষের একরকম বেড়েছে, একটা বড় অংশের মানুষ মাস্ক পরছে না। আবার ধরেন নিম্নবিত্ত যারা মানুষ, আমরা বাজারে গেলে দেখি যে যারা মানে দিন আনে দিন খাই শ্রমজীবী মানুষ, তাদের শুরু থেকেই যে অবস্থা এখনো সেই অবস্থায় তারা চলছেন। তো সেই জায়গাটাই আমরা খুব বেশি স্বস্তিকর অবস্থায় চলে যাচ্ছি। সেই জায়গাটাই কিন্তু মানুষকে, এটি প্লাবন আপনার এই অনুষ্ঠানে আমরা অনেকবার কিন্তু আলাপ করেছি যে মানুষকে বার্তাটা দেওয়া, যে প্রপার ওয়েতে কমিউনিকেট করা যে এটি কেন দরকার, সেই চেষ্টাটা যদি করা হতো, বা আমরা যত বেশি ধরেন অনেক কথা বলেছি, তত বেশি যদি ঠিক সেইভাবে গ্রুপ করে 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 মানুষকে বেশি মানে মাস্ক পরার ব্যাপারে বা স্বাস্থ্যবিধিগুলো মানার ব্যাপারে সচেতন করতে পারতাম, তাহলে হয়তো আরো বেশি আমরা ফল পেতাম। জি, অনেক ধন্যবাদ। মহিউদ্দিন মোহন আসতে চাই। মহিউদ্দিন মোহন, এই জায়গাটাই একটু বলবেন, আমরা যে করোনা বাস্তবতার মধ্যে যেভাবে আছি সেই জায়গাটাই এখনো কি এই যে সচেতনতার কথা যেটা বলছিল সেরকম প্রচারণা কিংবা কন্টিনিউইটিটা দরকার কিনা, নাকি আমরা এই যে সংক্রমণের হার কমছে, জি সেই জায়গাটা একটু বলবেন, মানে সেটি আবার হিতে বিপরীত হয় কিনা পরবর্তীতে? বিষয়টা হলো যে প্রচারণার বিষয়টা, প্রচারণা এরপরে আর কিভাবে প্রচারণা করবে সরকার। আমি একেবারে খোলা মনে বলতে চাই, সরকার এন কোনো পন্থা নাই যেটা নিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য প্রচারণা করে নাই। প্রত্যেকটা মাধ্যমকে সরকার ব্যবহার করেছে, পত্র পত্রিকা ব্যবহার করেছে, টেলিভিশন ব্যবহার করেছে, তারপর বেসরকারি ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করেছে। মানুষকে সচেতন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে বারংবার বলা হয়েছে আপনারা সচেতন করুন। কিছু কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরাও মানুষের সচেতন করার জন্য প্রচারণা চালিয়েছি। এখন যারা সতর্ক হচ্ছে না, সচেতন হচ্ছে না, তাদের কানের কাছে গিয়ে প্রতিনিয়ত মৌমাছির মতো গুনগুন করা তো আর সম্ভব না। এত কিছু বলার পরে, এত মৃত্যু দেখার পরে, এত অসুস্থতা দেখার পরেও যদি আমরা সচেতন না হই, তাহলে এর চাইতে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে বলেন? এরপরে সরকার আর কি করবে? সরকারের হাতে আর কি করার আছে? হ্যাঁ, আমরা সরকারের তো সব করতে পারি। এই আমরা শুনি, এরকম তো সর্বকথা আমরা শুনি যে সরকার ভ্যাকসিন আনতে পারে না, বা ভ্যাকসিন এনেছে, টিকা দিচ্ছে, তারপরে বলছে এই টিকার আনার পেছনে সরকারের কোনো ভূমিকা নেই। এই সমস্ত সমালোচনা আমরা শুনি, কিন্তু বাস্তবতা আপনাকে স্বীকার করতেই হবে। এই সরকার, আমাদের সরকার, আমি মনে করি আমাদের সরকার আমাদের দেশের বাস্তবতায় করোনা মোকাবেলায় যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে। আমরা সমালোচনা করতে পারবো, কিন্তু কাজটা করা খুব কঠিন, বিশেষত আমাদের মতো দেশে। আমরা তো আর সেই ধনী দেশটা আছি। রাজনৈতিক দলের নেতারা কখনো কখনো বলেন আমরা সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়ার পর্যায়ে চলে গেছি, এটা স্ট্যান্ড বাজি, কিন্তু আসলে তো আমরা সে পর্যায়ে যাইনি। যদি যেতাম তাহলে সাগর ভাই নিশ্চয়ই আমাদের দেশের সাথে ওই দেশের তুলনা করতে গিয়ে এত কিছু বলতেন না। তো আমাদেরকে বাস্তবতা স্বীকার করতে হবে যে আমরা এখনো একটা দরিদ্র দেশ, আমাদের অ্যাবিলিটি কম। সেই সীমিত অ্যাবিলিটির মধ্যে এই মানুষকে রক্ষার জন্য সরকার যে ব্যবস্থাগুলো করেছে সেটাকে আপনাকে অবশ্যই অ্যাডমিট করতে হবে, আপনি স্বীকার করতে হবে। যদি স্বীকার না করি তাহলে আমরা বাস্তবতাকে অস্বীকার করবো। এখন কথা হলো সরকারের পাশাপাশি
আমাদের কি দায়িত্ব? আমাদের জি। কি কোনো দায়িত্ব নেই? আমি নিজেকে রক্ষা করাই আমার দায়িত্ব। আমি যদি নিজেকে রক্ষা করি, প্রতিটি নাগরিক যদি নিজেকে রক্ষা করার জন্য যুদ্ধ করে, তাহলে কিন্তু একটা টোটাল একটা যুদ্ধের মধ্যে আমরা জড়িয়ে যেতে পারি, আমরা ফাইট করতে পারি। কিন্তু ইন্ডিভিজুয়াল যে যুদ্ধটা হবে নাগরিকদের মধ্যে, নাগরিকরা করবে, তারা যদি সচেতন না হয়, এখনো দেখবেন অলমোস্ট 40% লোক মাস্ক ব্যবহার করে না। এবং কারো কাছে শুনবেন, কারো কাছে জিজ্ঞেস করা, রাখেন আপনার সাহেব মাস্ক, মাস্ক নিয়ে কি হবে, রক্ষা করবেন আল্লাহ। আল্লাহকে রক্ষা করবে এটা আমিও বিশ্বাস করি। হিন্দু ভাইয়েরা বিশ্বাস করবেন যে ভগবান তাদেরকে রক্ষা করবে, খ্রিস্টান ভাইয়েরা বলবেন যে ঈশ্বর আমাদেরকে রক্ষা করবে, হ্যাঁ, আর বৌদ্ধ ধর্মেরা বলবেন যে গৌতম বুদ্ধ ওদেরকে রক্ষা করবে। এখন কথা হলো, রক্ষা তো করবেন আল্লাহ, ভগবান, যে রক্ষা করবেন, কিন্তু তারা, আল্লাহ তো রাস্তা বলে দিয়েছেন, তুমি এই রাস্তা গেলে রক্ষা পাবে, এই রাস্তা গেলে রক্ষা পাবে না। তোমার নিজের বিবেক বুদ্ধি, মানুষ কেন মানুষ, জি। মানুষের বিবেক আছে বলেই মানুষ মানুষ, মানুষের চিন্তার শক্তি আছে বলেই তারা মানুষ। গরু ছাগলের বিবেকও নাই, চিন্তা শক্তিও নাই, তখন তারা তো আর মানুষ না। তো আমাদের যে বিবেক দিয়েছে আল্লাহ, সেই বিবেকটাকে কাজে লাগাতে হবে। কেন? নিজেদের ভালোর জন্য, জি। নিজের ভালোর জন্য। আমি নিজের ভালো করতে পারলে আমার দেশের ভালো হবে, কারণ আমি এই দেশেরই একটি অংশ। অনেক ধন্যবাদ। আবারও আমি আহ্বান জানাবো সবাইকে যে আপনারা সচেতন হন। একথা বারবার আমরা বলি সব সময়, আপনারাও বলেন অনুষ্ঠান শেষ করার আগে, যে আপনারা সচেতন হন, ভালো থাকুন, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন। জি, খুব বেশি উপায়ও নেই এর বাইরে আসলে। অনেক ধন্যবাদ মহিউদ্দিন মোহন আর ডাক্তার আবুল হাসনাত বেল্টন। আমি একটু একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, আপনি পেশায় ডাক্তার। আমি একটু জানতে চাই যে এখন যে 13% সংক্রমণের হার, খুব বেশি স্বস্তিকর অবস্থায় আসলে থাকার বাস্তবতা আছে কিনা? আপনি যেটি বলছিলেন যে আগামী মাসের সেপ্টেম্বরের দিকে আরো সহনীয় পর্যায়ে যাবে, কিন্তু সেটি আবার মানে আবার সংক্রমণের হার বাড়ার কোনো সুযোগ কি আদৌ নেই? যে অবস্থা আমরা এখন ঢাকা শহরে বের হলে আপনি দেখবেন যে মানে খুব বেশি স্বাস্থ্যবিধির তোয়াক্কা করা হয় না, এবং অভিযান একেবারে সতর্ক এইসব কার্যক্রম নেই বললেই চলে। তো সেই জায়গাটাই মানে কোনো ধরনের পদক্ষেপ রেখে দেওয়ার দরকার আছে কিনা একেবারে অনেক দীর্ঘমেয়াদে? আপনার কথার প্রসঙ্গে বলি যে একটা প্রশ্নের উত্তর বারবার আমরা অনুমান ভিত্তিক দিচ্ছি বাংলাদেশের প্রেক্ষিতে। জি জি। আমাদের কাছে পর্যাপ্ত ডেটা নেই কি পরিমাণ মানুষ ডেল্টা স্ট্রেইনে সংক্রমিত হয়েছে, সেটা আমরা জানি না। তার জন্য যে কমিউনিটি সার্ভিলেন্স করা দরকার ছিল, অ্যান্টিবডি একটা স্টাডি করা দরকার ছিল, সীমিত হোক বৃহত্তর আকারে হোক, সেই স্টাডিগুলোর ডেটা আমরা পাইনি, সম্ভবত করাই হয়নি। সুতরাং এমন যদি হয় যে একটা বড় অংশ ডেল্টা স্ট্রেইনে অলরেডি কন্টামিনেটেড, এফেক্টেড, দেন 60-70% লোক ডেল্টা স্ট্রেইনে এফেক্টেড হয়ে গেছে। যেহেতু দেশে ফোন করলেই গ্রামে বলে যে ঘরে ঘরে জ্বর, যদি এই ঘরে ঘরে জ্বরকে আমরা ধরে নিই যে এটা একটা বড় অংশ ডেল্টার কারণে, ডেল্টা স্ট্রেইন অফ করোনা ভাইরাস, তাহলে কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী ইতিমধ্যে সংক্রমিত। সুতরাং এই ঢেউয়ে, যেটাকে দ্বিতীয় ঢেউ বা তৃতীয় ঢেউ বলছি, এই ঢেউ কিন্তু অধিকাংশ কাজ হয়ে গেছে। সুতরাং এখন এই 13% সংক্রমণের হার এটা কমতে থাকবে। সুতরাং এটা হলো আমাদের অবজারভেশনের জায়গা। আর বারবার বলছি একটু যে সেরো সার্ভিলেন্স বা অ্যান্টিবডি টেস্ট করলে আমরা কমিউনিটির কন্টামিনেশন সম্পর্কে একটা ধারণা পাবো। এটা হলো এক নম্বর। দ্বিতীয় হলো একটা খুব চমৎকার কথা বলেছেন মহিউদ্দিন খান মোহন ভাই, যে আল্লাহ, ভগবান, ঈশ্বরকে যারা বিশ্বাস করে, যে 40% লোক স্বাস্থ্যবিধি মানছে না, তারা বাংলাদেশে কার কথা শুনে? তারা প্রিন্ট মিডিয়া শুনবে না, টেলিভিশন শুনবে না, সে কিন্তু তার মসজিদের ইমামের কথা শুনবে, সে কিন্তু তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কথা শুনবে, সে কিন্তু মাদ্রাসা এবং স্কুল শিক্ষকের কথা শুনবে। আমরা বাংলাদেশে অনেক জনস্বাস্থ্য সমস্যা মোকাবেলায় এই তৃণমূল পর্যায়ে যে বিহেভিয়ারাল চেঞ্জ অ্যান্ড কমিউনিকেশনের যে স্ট্র্যাটেজি ব্যবহার করেছি, করোনায় কিন্তু সেটা প্রথম থেকে অনুপস্থিত, আজ পর্যন্ত অনুপস্থিত। সুতরাং বিভিন্ন সমাজ ব্যবহার, সোশিও ইকোনমিক স্ট্যাটাস অনুযায়ী মানুষের আচরণ ভিন্ন হতে বাধ্য। সুতরাং সেই অনুযায়ী যদি আমরা স্ট্র্যাটেজিগুলো ঠিক করতাম, তাহলে যে মানুষগুলো আজকে স্বাস্থ্যবিধি মানছে না, তারা হয়তো মানতো, অতীতের অভিজ্ঞতা বলে তাদের আচরণ আমরা পরিবর্তন করেছি। আপনি যদি স্যানিটেশন আন্দোলনের কথাটা চিন্তা করেন, বাংলাদেশের গ্রামের বিশাল মানুষ ওপেন ডেফিকেশন বা খোলা জায়গায় মলত্যাগ করতো, আজকে কিন্তু সেটা করে না। ইট ইজ এ চ্যালেঞ্জ, এবং বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন স্পেশালিস্টদের নিয়ে এই স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে। এটা আমাদের
যারা করে এই কাজটা করতে হবে। জি। স্বাস্থ্যবিধি মানতে হবে, স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বাড়ছে, পরিস্থিতি উন্নতি হচ্ছে, কিন্তু করোনায় সতর্ক থাকতে হবে। এবং আপনি যদি ভ্যাকসিনেটেড থাকেন তাহলে আপনি কানাডা বা ইউকে এর মতো অনেক নিশ্চিন্তে থাকতে পারবেন। অনেক যে ধন্যবাদ। করোনা আমরা হলেও আশা করতে তখন চাই কিন্তু করোনা এসব কার্যক্রম serious থাকবে সরকারের না। পক্ষ থেকে আরো জোরে সোরে চলবে। একেবারে শেষ পর্যায়ে আমরা 1 মিনিটে যদি একটু আসতে চাই ডক্টর শফিউল আলম ভাই আপনার কাছে, কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলা হচ্ছে, 13 জন নিহত হয়েছে এখন পর্যন্ত, আফগানিস্তান ছাড়তে মানুষের ঢল। বিষয়টি আসলে কোন দিকে যাচ্ছে মনে হয়, এবং এটি নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী, বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে, তাৎক্ষণিকভাবে 13 জনের মৃত্যুর খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মানে কোন দিকে যাচ্ছে ছোট্ট করে যদি একটু পর্যবেক্ষণ দেন, খুব বেশি। জি, প্লিজ। তালেবানরা তাদের আপন রূপে ফিরে আসছে। আমরা 20 বছর আগে যে তালেবানদেরকে দেখেছিলাম, বা গত 20 বছরে কাবুলের বাইরে বিভিন্ন জায়গায় তালেবানরা যেভাবে সশস্ত্র হামলা চালিয়েছে, যে ধরনের নারীদের প্রতি যেরকম আচরণ করেছে, সেই একই জিনিস এখন বের হয়ে আসছে। এবং আজকের সন্ধ্যার খবর বা দু একদিনের খবর হচ্ছে তারা হামিদ কারজাই এবং আব্দুল্লাহ, যারা তাদের সাথে এই যে এক ধরনের কোয়ালিশন গভর্নমেন্ট করার ব্যাপারে আলোচনার মধ্যে ছিলেন, দুজনকে কিন্তু গৃহবন্দী করা হয়েছে তালেবানদের পক্ষ থেকে। তো তার মানে হচ্ছে তালেবানরা আস্তে আস্তে, এবং মহিলাদেরকে কিন্তু ঘরে অবস্থান করা, আপাতত ঘরে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। তো তাদের যে প্রকৃত রূপ, তারা ইসলামের যে জঙ্গিবাদী ব্যাখ্যাটা দেয় এবং যে বিশেষ ইসলাম তারা প্রচার করে, তারা সেই জায়গাটাতেই ফিরে যাচ্ছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র এই আফগানিস্তান ছেড়ে গিয়ে যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, অথবা তাদের হাতে কোনো বিকল্পও ছিল না, কারণ তারা গত 20 বছরে আফগানিস্তানের জন্য কিছুই করেনি। তারা তাদের নিজেদের স্বার্থ দেখেছে, এবং যখন তাদের স্বার্থ আর উদ্ধার হওয়ার সম্ভাবনা নেই, তখন তারা আফগানিস্তান ছেড়ে গেছে। তো কিন্তু আফগানিস্তানকে একটা, আপনার আফগান জনগণকে আমি বলবো যে একটা ধ্বংসযজ্ঞের মধ্যে ফেলে জি, দিয়ে অনেক গেছে। ধন্যবাদ দিতে হচ্ছে। খুবই খারাপ অবস্থার মধ্যে আসলে সব মিলিয়ে আফগানিস্তানের মানুষ পড়েছে। অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত অন্য কোনো সময়ে অন্য কোনো দিন আলোচনা করবো। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে শওকত আলী সাগর, ডাক্তার আবুল হাসনাত মিল্টন, মহিউদ্দিন মোহন, ডক্টর শফিউল আলম ভাই, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। নিশ্চয়ই দেখা হবে অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।